Hello everyone, I'm Irfan Habib, currently second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with all India rank 594 and just crossed 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 1 ক্লাস 11 তে সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। ওকে, এই চ্যাপ্টারে অলরেডি যে টপিকগুলো ডিসকাশন করছিলাম সেগুলি হচ্ছে যে লাইক এক্সাম্পলারি যে সব সমস্ত জিনিসগুলো, যেমন এমসিকিউ কোয়েশ্চেন গুলো আমরা দেখে নিয়েছি, এবং শর্ট অ্যান্ড ভেরি শর্ট অ্যান্সার টাইপ এবং শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন গুলো হয়ে গেছে, রাইট? এবার আই থিঙ্ক শর্ট অ্যান্সার টাইপের একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা আমরা লাস্ট কোয়েশ্চেন দেখছি। সেটা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে যে the number and kinds of organism is not constant. How do you explain this statement? যখন কেউ বলছে যে আহ, এই যে যত রকম অর্গানিজম বা জীবিত বস্তু রয়েছে, এগুলির সংখ্যা কনস্ট্যান্ট নয়, ওকে, অর্থাৎ এগুলি ভ্যারিয়েবল হচ্ছে সবসময়, নট কনস্ট্যান্ট। নাম্বারও কনস্ট্যান্ট নয়, এবং যে ধরনটা সেটাও কনস্ট্যান্ট নয়। তুমি কিভাবে এটাকে এক্সপ্লেন করতে 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 চাও? তো দেখো, সেখানে আমরা যদি বলতে চাই যে আমরা জানি যে যত রকম জীবিত প্রাণীগুলি রয়েছে, ওকে, এই জীবিত প্রাণীগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল জানা জরুরি, যে আমরা এদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পেরেছি, রাইট? আমরা এদেরকে কিভাবে আইডেন্টিফাই করেছি? আমরা এদেরকে করেছি যে whether এরা নিজেদের বৃদ্ধি করতে সক্ষম কিনা, বা এরা এদের মধ্যে মেটাবলিজম বা বিপাকের মতো প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে সক্ষম কিনা, তাই তো? তাই তো? এবং তাছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য যেগুলি একদমই মানে যেগুলি দিয়ে আমরা সলভ করতে পারি, যেমন কিছু ছিল যে রিপ্রোডাকশন, কিন্তু সেটা আমরা ডিফাইনিং ফিচার বলে explain করিনি, বিকজ অনেক এরকম জীবন্ত বস্তু রয়েছে যারা হয়তো রিপ্রোডাকশন করে না কিন্তু জীবিত, তাই তো? যেমন ইম্পোর্টেন্ট যেগুলি যেগুলি যারা ধরো জন্ম দিতে পারে না, বা মিউল হয়ে গেল, তাই তো? হয় না, খচ্চর যেটাকে বলে, গাধা ঘোড়ার সংমিশ্রণে তৈরি হয়, তো সেগুলো নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে না বা রিপ্রোডাকশন করতে পারে না, বাট এটা এই মানে নয় যে তারা কি জীবিত নয়। তো সেইগুলো আমরা অ্যাজ আ ডিফাইনিং ফিচার বলতে পারি না। কিছু ফিচার ডিফাইনিং রয়েছে, যেমন এক্সট্রিনসিক গ্রোথ, সরি ইন্ট্রিনসিক গ্রোথ, তাই তো? তো অভ্যন্তরীণ বৃদ্ধি যে জিনিসটা, অভ্যন্তরীণ বৃদ্ধি শুধুমাত্র শুধুমাত্র জীবিত, শুধুমাত্র যেগুলি জীবিত বস্তু রয়েছে অর্থাৎ লিভিং অর্গানিজমের মধ্যে দেখা যায়, কোন রকম নন লিভিং অর্গানিজমের মধ্যে কখনোই ইন্ট্রিনসিক গ্রোথ দেখা যায় না। তখন তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাস, বহিরাগত যদি কোনো উদ্দীপনা প্রোভাইড করি, সেই উদ্দীপনার প্রতি এদের যে সাড়া প্রদান করার ক্ষমতা, right? এটাও কিন্তু শুধুমাত্র জীবিত বস্তুগুলোতেই দেখা যায়। কোনো অজীবিত প্রাণীর গুলির মধ্যে এরকম কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? তো তাহলে এবার বলো, কেন আমরা এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে যে যত রকম জীবিত বস্তু রয়েছে তাদের ধরন বা প্রকৃতি এবং তাদের সংখ্যা, এটা কখনোই কনস্ট্যান্ট নয়। কেন এরকমটি বলছি? এরকমটা বলার কারণ হচ্ছে, দেখো আমরা জানি যে কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন সিজন বা ঋতু পরিবর্তন, দেন হিউম্যান কিছু অ্যাক্টিভিটি, মানুষের কিছু ক্রিয়াকলাপ, তাই তো? এবং এক্সটিংশনের মতো ঘটনা, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে বিভিন্ন প্রাণীগুলি, তাই তো? এক্সটিংশন, এই ফ্যাক্টর গুলি কোনো না কোনো ভাবে কোনো একটা পার্টিকুলার টাইমের মধ্যে, যদি আমি বলি যে এই জায়গায় এতগুলি অর্গানিজম, এতগুলি জীবিত বস্তু রয়েছে বা এত প্রকারের রয়েছে, তাই তো? এবার কি হতে পারে, যে বিভিন্ন কারণে, এটা হতে পারে হিউম্যান অ্যাক্টিভিটি হলো, বা কোনো একটা এক্সটিংশনের কারণে, তাই তো? বা কোনো ঋতু পরিবর্তন জনিত কোনো কারণে, এই সমস্ত কারণে কি হতে পারে, কিছু স্পিসিস হয়তো সেই জায়গাটাতে বিলুপ্ত হয়ে গেল, তাই তো? তো এর ফলে কি হবে, পপুলেশন হ্রাস পেয়ে যাবে। এবার সেটা হতে পারে একটা পুরো আহ একটা নির্দিষ্ট প্রজাতি পুরো বিলুপ্ত হয়ে গেল, তাহলে কাইন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। কাইন্ড অফ অর্গানিজম এবং নাম্বার অফ অর্গানিজম দুটোই ভ্যারি হতে পারে টাইম টু টাইম, কারণ সেগুলি কনস্ট্যান্ট নয়, সেগুলি কিছু ফ্যাক্টর রয়েছে, যে সমস্ত ফ্যাক্টর গুলি সেইগুলির সংখ্যাকে নিয়ন্ত্রণ করছে। এবার সেই জিনিসগুলি যেমন হচ্ছে ঋতু পরিবর্তন বা মানুষের কার্যকলাপ, এগুলিতে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতেই পারে। এগুলি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই এদের সংখ্যা পরিবর্তন হওয়ার চান্স রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ মেন্ট বাই লিভিং। যখন কেউ একজন বলে যে লিভিং বা জীবিত প্রাণী যখন আমরা বলি, তো এখানে আমরা লিভিং বলতে এক্স্যাক্টলি ঠিক বুঝিটা কি? তো দেখো, লিভিং কথাটির অর্থ হচ্ছে কিছু বৈশিষ্ট্য রয়েছে, গিভ ফোর ডিফাইনিং ফিচার অফ লাইফ ফর্ম। লাইফ ফর্মের ডিফাইনিং ফিচার গুলোকে ব্যাখ্যা করবো, বাট বিফোর দ্যাট আমাদেরকে এটা ডিফাইন করতে হবে যে লিভিং কারা। দেখো,
তো অ্যাজ আ লিভিং আমরা ডিফাইনিং ক্যারেক্টার যে চারটি রয়েছে, এই চারটি ডিফাইনিং ক্যারেক্টার, মানে দেখো ডিফাইনিং ক্যারেক্টার কাদের বলবো, ডিফাইনিং ক্যারেক্টার হচ্ছে সেগুলি যেগুলি আমাকে জীবিত প্রাণীগুলিকে অজীব মানে জড় পদার্থ থেকে আলাদা করতে সাহায্য করবে, যে হ্যাঁ এইটা শুধুমাত্র জীবের মধ্যেই রয়েছে, জলের মধ্যে নেই। এরকম চারটা ফিচার রয়েছে, এরকম আরো রয়েছে, মেইনলি যে চারটি রয়েছে আমরা চারটি নিয়ে ডিসকাশন করবো। আর এই ফিচার সম্মত এই বৈশিষ্ট্যগুলি যে সমস্ত মানে বস্তুর মধ্যে রয়েছে তাদেরকে আমরা জীবিত বস্তু বলি, তাই তো? তাদের মধ্যে লাইফ রয়েছে বা তাদের মধ্যে প্রাণ রয়েছে। তো এরকম জীবিত বস্তুর উদাহরণ কি কি হতে পারে, এরকম জীবিত বস্তু তাহলে ডেফিনেশনটা কি হবে, আমরা কাদেরকে জীবিত বস্তু বলবো? তো সেখানে আসে যে অ্যাবিলিটি অফ অ্যান অবজেক্ট which can which can self replicate and self regulate। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেদের জননে সক্ষম, ঠিক আছে, এই সমস্ত অর্গানিজম গুলিকে, এই সমস্ত বস্তুগুলিকে আমরা কি বলি, যে সমস্ত বস্তু যেমন ক্ষমতা রয়েছে তাদেরকে আমরা বলি লিভিং। তাদের এরকম সক্ষমতা রয়েছে, যারা এই কাজগুলিতে সক্ষম বলে ডিফাইন করি, ঠিক আছে। এবার ডিফাইনিং ফিচার গুলো কি কি রয়েছে, ডিফাইনিং ফিচার মানে কি দিয়ে তুমি একদম বলতে পারবে যে হ্যাঁ এটাই একদম জীবিত প্রাণী, বা এটাই হচ্ছে, এগুলি হচ্ছে জীবন্ত আর এগুলো হচ্ছে জড়। তো সেখানে আসে যে দেখো চারটা ডিফাইনিং ফিচারের নাম বলছি, সেগুলি হচ্ছে ফোর ডিফাইনিং ফিচার্স, ডিফাইনিং ক্যারেক্টার্স। এক, গ্রোথ বা বৃদ্ধি, ওকে। দেন রিপ্রোডাকশন বা জনন। দেন মেটাবলিজম বা বিপাক, আর হচ্ছে কনসিয়াসনেস বা এই ছাড়া প্রদান ক্ষমতা যেটাকে আমরা বলি। এই চারটে বৈশিষ্ট্য হচ্ছে প্রধান চারটে ডিফাইনিং ফিচার, ওকে। তো তোমরাই বলো এবার এগুলোকে না একটু ডিটেলে দেখো এখানে ডিসকাস করতে বলা হয়েছে। তো আমরা চারটে নাম বললাম, এবার দেখো এগুলি কিভাবে ডিফাইনিং ফিচার হিসেবে কাজ করছে, তাহলে একটু একটু করে ব্যাখ্যা করি। প্রথমে আমি বলছি গ্রোথ, যেহেতু লং অ্যান্সারটা তুমি এদিকে লিখে ছাড়তে পারবে না, তো গ্রোথ যদি দেখি, গ্রোথ কি, গ্রোথ হচ্ছে এনি ইনক্রিজ ইন নাম্বার, সাইজ, এনি ইনক্রিজ ইন নাম্বার, দেন হচ্ছে সাইজ বা ভলিউম, এটাকে আমরা গ্রোথ বলি। তো গ্রোথ মেইনলি দু টাইপের হয়, হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ অভ্যন্তরীণ বৃদ্ধি, এবং এক্সট্রিনসিক গ্রোথ বা হচ্ছে বহিরাগত বৃদ্ধি। তো অভ্যন্তরীণ আর বহিরাগত বৃদ্ধি বলতে কি বুঝি, সাপোজ এটা একটা কোনো বস্তু রয়েছে, এর বাইরে সাপোজ একটা পাথর রেখে দিলাম, তাহলে পাথরটাও কিন্তু ধীরে ধীরে সেখানে যদি সময়ের সঙ্গে সঙ্গে দেখি সেখানে আরো বালি পাথর জমে, বালি জমে 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 দেখা গেল তার বৃদ্ধি পায়। জড়বস্তুগুলির উপর এভাবে আরো জড়বস্তু বাইরে থেকে সঞ্চয় হয়ে তার আকার বৃদ্ধি পেতেই পারে। তাহলে কি সেটাকে আমরা বৃদ্ধি বলতে পারি না? সেটা হচ্ছে বাহ্যিক বৃদ্ধি। অভ্যন্তরীণ বৃদ্ধি মানে হচ্ছে ভিতর থেকে যেন বৃদ্ধি হবে, পাথর থেকে ভিতর থেকে বৃদ্ধি পাচ্ছে এরকম কিছু নয়। তো মানব শরীরে যদি দেখো, মানব শরীরে বৃদ্ধি কিরকম হয়, ভিতর থেকেই হচ্ছে। ইন্ট্রিনসিক গ্রোথ এইটা হচ্ছে একটা ডিফাইনিং ফিচার। অ্যাজ আ হোয়াইল গ্রোথকে আমি বলতে পারি না, বাট ইন্ট্রিনসিক গ্রোথকে বা অভ্যন্তরীণ বৃদ্ধিকে ডিফাইনিং ফিচার হিসেবে গণ্য করতে পারি, ঠিক আছে। দেন রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনটাকে ডিফাইনিং ফিচার কেন বলছি, এই থিসিসে যে হয়তো কিছু লিভিং ফর্ম রয়েছে যারা হয়তো রিপ্রোডিউস করতে পারে না, তাই না? এবার রিপ্রোডাকশন মানে হচ্ছে নিজের মতো লাইফ ফর্ম, সিমিলার লাইফ ফর্ম তৈরি করা। সেটা হতে পারে অ্যাসেক্সুয়াল প্রকৃতিতে বা সেক্সুয়াল, যৌন জনন প্রক্রিয়া হয়, আবার অযৌন জনন প্রক্রিয়া বা অঙ্গজ জনন প্রক্রিয়াগুলিও রয়েছে। তো সেখানে আমাদের এটা জানা জরুরি যে রিপ্রোডাকশনটাকে আমরা কেন ডিফাইনিং ফিচার বলছি, বিকজ রিপ্রোডাকশন এত ওয়াইল যদি দেখো, কোনো যদি নন লিভিং অর্গানিজম, তো কোনো নন লিভিং অর্গানিজম কখনোই রিপ্রোডাকশন শো করে না, এটা ভালো জিনিস। তাহলে হয়তো সমস্ত লিভিং গুলো রিপ্রোডাকশন দেখাচ্ছে না, কিছু লিভিং রয়েছে রিপ্রোডাকশন দেখায় না, বাট এমন কোনো নন লিভিং নেই যে নিজে রিপ্রোডাকশন দেখাতে পারে। তো এটাকে আমরা একটা ডিফাইনিং ফিচার বলে গণ্য করতে পারি। বাট সব থেকে বেসিক যে দুটো ডিফাইনিং ফিচার গণ্য করার মতো সেগুলি হচ্ছে মেটাবলিজম
এবং এগুলোতে কোনো রকম আমাদেরকে সিচুয়েশন ডিফাইন করতে হয় না। মেটাবলিজম অ্যান্ড কনসিয়াসনেস, মেটাবলিজমও মানে একটু রয়েছে, যেমন হচ্ছে মেটাবলিজম কি, মেটাবলিজম হচ্ছে আই থিঙ্ক মেটাবলিজমের ডেফিনেশন আমরা পড়েছি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলিতে, যে কোন জীবিত বস্তুর মধ্যে যত রকমের বিক্রিয়াগুলি সম্পন্ন হচ্ছে, জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল যত রকম বিক্রিয়াগুলি সম্পন্ন হয়, সেগুলিকে সবগুলিকে আমরা একসঙ্গে বলি মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া। বুঝলি? তো এবার এখানে এটা জানা জরুরি হয়ে পড়ে, তাহলে বলো যে মেটাবলিজম এটা কি ডিফাইনিং ফিচার? হ্যাঁ, সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে মেটাবলিজম দেখা যায়, কিন্তু মেটাবলিজমের যে বিক্রিয়াগুলি রয়েছে, মানে বিপাক প্রক্রিয়া যে সমস্ত বিক্রিয়াগুলি ঘটে, সেগুলি তো আমরা বাইরে টেস্ট টিউবের মধ্যে সম্পন্ন করতে পারি, তাই না? উপযুক্ত এনজাইম উপযুক্ত কন্ডিশন দিলে তো হতেই পারে, করতেই পারি। তো তাহলে কি সেটাকে আমরা লিভিং বলবো? টেস্ট টিউবের মধ্যে যে ঘটনাগুলো হচ্ছে, দেখো তাহলে এখানে জরুরি হয়ে পড়ে যে হয়তো সেই রিয়াকশন যেগুলি হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন, সেগুলিকে বলতে পারি, কিন্তু যেখানে হচ্ছে সেটা কোনো জীবিত বস্তু নয়, তাই তো? তাহলে সেই বেসিসে কোনো একটা অর্গানিজমের মধ্যে বা কোনো একটা অর্গানিজমের মধ্যে বা কোনো একটা অবজেক্টের মধ্যে যখন এটা সম্পন্ন হয়, সেটা হচ্ছে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া। তাহলে বিপাকটা ডিফাইনিং ফিচার। আর সব থেকে বেসিক এবং সব থেকে আনডাউটফুল যেটা ডিফাইনিং ফিচার, সেটা আনডাউটফুল ডিফাইনিং ফিচার, সেটা হচ্ছে আমার কনসিয়াসনেস। কারণ কনসিয়াসনেস শুধুমাত্র এবং শুধুমাত্র জীবিতদের রয়েছে, কোন রকম জড় বস্তুতে কনসিয়াসনেস বা সাড়া প্রদান ক্ষমতা দেখতে পাওয়া যায় না। এবার এরকমটা আমি কেন বললাম? দেখো, আহ এরকমটা বলার কারণ হচ্ছে, হোয়াট ইজ কনসিয়াসনেস? প্রথমে এটা কনসিয়াসনেস হচ্ছে অ্যাবিলিটি টু রেসপন্স এগেনস্ট দ্য এক্সটার্নাল স্টিমুলাই, এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো স্টিমুলাই বা উদ্দীপনা প্রোভাইড করলে তার বিরুদ্ধে সাড়া প্রদান করা। এটা শুধুমাত্র এবং শুধুমাত্র জীবিত বস্তুগুলোর মধ্যেই দেখা যায়। কোনো জড় পদার্থ কখনো যদি বাইরে থেকে কোনো রকম উদ্দীপনা প্রয়োগ করা হয়, কোনো রকম সাড়া প্রদান করে না। এটাতে মোস্ট আর আনডাউটফুল ডিফাইনিং ফিচার। ওকে, এখন এটা ক্লিয়ার হয়ে গেছে ডিফাইনিং ফিচার গুলো। ওকে, তাহলে এখন বুঝতে পারছো কাদেরকে জীবিত বলছি। তাদের মধ্যে গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন হতেও পারে, না হতে পারে, তাছাড়া এবং কনসিয়াসনেস থাকবে। ওকে, আ সায়েন্টিস্ট হ্যাজ come across a plant which he feels is a new species. How will he go about its identification, classification? মানে এই যে ট্যাক্সোনমি প্রসেস গুলি রয়েছে, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, তো তিনি এই প্রক্রিয়াগুলি কিভাবে সম্ভব? তারপরে নতুন একটা কোনো জীবের বা কোনো একটা নতুন একটা অর্গানিজম আবিষ্কার হলো, ফর এক্সাম্পল আমি এখানে একটা উদ্ভিদে নিয়ে নিয়েছি, তো তিনি কিভাবে এই প্রক্রিয়াগুলিতে কন্টিনিউ করবেন? প্রক্রিয়াগুলি বলতে এখানে মেইনলি আইডেন্টিফিকেশন, দেন ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচার সবগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো, এখানে ব্যাখ্যা করছি। যখন আমরা কোনো নিউলি আইডেন্টিফাই করি কোনো স্পেসিসকে, নতুন যদি কোনো উপজাতি আবিষ্কৃত হয় বা শনাক্ত করা হয়, তাহলে সেটাকে ক্লাসিফাই কিভাবে করা হয়? ক্লাসিফাইড বাই ট্যাক্সোনমিক ইউজ। আসলে বৈজ্ঞানিকরা কি করেন? বৈজ্ঞানিকরা কিছু কম্পারেটিভ স্টাডি করেন, তুলনামূলক। দেখো কিভাবে করা হয়, যে কিছু অলরেডি আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে সাপোজ বাঘ অলরেডি আছে বা সিংহ আছে, প্যান্থেরা, আমরা জানি যে হ্যাঁ প্যান্থেরা জিনাসের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। তো নতুন একটা প্রজাতি যদি আবিষ্কার হয়, তার ফিচার গুলো যদি অনেক কিছু প্যান্থেরের সাথে ম্যাচ করে যায়, তখন আমরা তারা অন্তর্ভুক্ত করবো। এবার যদি না সেটা অনেকটা ফেলিস গ্রুপের সাথে ম্যাচ করছে, তাহলে ফেলিস অন্তর্ভুক্ত করবো, লাইক দ্যাট। ওকে, তো এখানে অনেকটা সেমি, যে হচ্ছে আমরা কি করি, কিছু কম্পারেটিভ স্টাডি করি কিসের? মরফোলজিক্যাল, বাইরের শারীরস্থানিক যে রয়েছে, শারীরস্থানিক, এবং তার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ তার যে গঠন বা অ্যানাটমিক্যাল ফিচার গুলিকে তাদের সাথে কম্পেয়ার করি, যে এক্সিস্টিং স্পিসিস গুলো রয়েছে, অলরেডি যে স্পিসিস গুলো আমাদের কাছে রয়েছে, সেই সমস্ত স্পিসিস গুলোকে এদের সঙ্গে এদেরকে তুলনা করা হয়। এই সমস্ত এক্সিস্টিং স্পিসিস কোথায় রাখে আমরা? এগুলো ট্যাক্সোনমিক বললাম না, ট্যাক্সোনমিক এর মধ্যে এগুলো রয়েছে। ট্যাক্সোনমিক এইডের মধ্যে এই এক্সটিংক্ট স্পিসিস এর ফিচার গুলির সঙ্গে এদের ফিচার গুলোকে তুলনামূলক ভাবে, মানে তুলনামূলক ভাবে অধ্যয়ন করি। তারপরে অধ্যয়ন করা হয়ে গেলে এটাকে আইডেন্টিফাই ইজিলি করা হয়ে গেছে, তাহলে এটার মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফিকেশন প্রক্রিয়া ডান হলে তখন ক্যারোলাস লিনিয়াসের দেওয়া যে রুল গুলি রয়েছে, সেই সূত্রগুলি অনুযায়ী আমরা তারপরে এটিকে কি করি? বাইনোমিয়াল নোমেনক্লেচারে বা দ্বিপদ নামকরণ করি। তার কি কি ফিচার রয়েছে সবগুলো আমরা জানি, যেটা ক্যারোলাস লিনিয়াসের রুল গুলো দিয়েছেন, সেই রুল গুলো ফলো করে। ঠিক আছে, তো ক্যারোলাস লিনিয়াসের দেওয়া বাইনোমিয়াল নোমেনক্লেচার দিয়ে নামকরণ করা হলো, এবং তারপরে সেটিকে এই ট্যাক্সোনমিক এইডের মাধ্যমে ইজিলি ক্লাসিফাই করা হয়।
তো এখানে কোন কোন ট্যাক্সোনমিক এইড মেনলি ইউজ করা হয়ে থাকে? কমন যদি কেউ ইউজ করে, কমনলি ইউজড কিছু লাইক নাম বলো, তাহলে সেগুলি হচ্ছে ফ্লোরা, মনোগ্রাফ যেটা হচ্ছে যেখানে শুধুমাত্র একটা শ্রেণী বা একটা গোষ্ঠী বলতে পারো, এদের হতে পারে এটা একটা কোনো বর্গ, বা এটা হতে পারে কোনো গোত্র বা কোনো গণ বা প্রজাতি, যে খুশি হতে পারে। তো সাধারণত এদেরকেই তুলনা করা হয়। এবং আরো কিছু রয়েছে, যেমন ম্যানুয়াল রয়েছে, ক্যাটালগ রয়েছে, এগুলোতে বিশেষ কিছু ট্যাক্সোনমিক এইড যেগুলো কমনলি ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, এই ট্যাক্সোনমিক এইড গুলোর মধ্যে আমরা মেনলি যে ফিচার গুলি থাকে সেটা বোথ মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল, সেগুলিকে তুলনা করার মাধ্যমে আমরা ইজিলি এদেরকে আইডেন্টিফিকেশনের পরে ক্লাসিফিকেশন করতে পারি। যে হ্যাঁ, আমি সাপোজ ক্যাটালগের মধ্যে মনোগ্রাফ সাপোজ তুলে নিলাম, তো মনোগ্রাফের মধ্যে যদি দেখি, মনোগ্রাফের মধ্যে প্লান্ট পুরো কিংডম সম্বন্ধে ব্যাখ্যা করা রয়েছে। হ্যাঁ, আর গোষ্ঠী বলে আমার মনোগ্রাফ মানে একটি যে কোনো এই ধরনের বৌদ্ধভাবে বর্ণনা করা থাকবে। যেমন সাপোজ প্যান্থেরা তুলে নিলাম, তো প্যান্থেরা জেনারেশন সবকিছু ব্যাখ্যা করা রয়েছে। বা কার্নিভোর তুলে নিলাম, তাতে মাংসজী প্রাণীগুলোর সকল শ্রেণীগুলো সম্বন্ধে বর্ণনা রয়েছে। Exact. তো এবার যদি আমার মনে হয় যে না, এটা কার্নিভোরদের সঙ্গে বেশি ম্যাচ করছে মাংসাশীদের সঙ্গে, তাহলে আমি মাংসাশী গ্রুপে রাখবো। যে আমার মনে হয় না মাংসাশীর সঙ্গে বেশি ম্যাচ করছে না, এটা কোথাও না কোথাও বেশি ম্যাচ করছে হচ্ছে ফেলিস গ্রুপের সঙ্গে, যে বিড়ালের প্রজাতি প্রজাতি রয়েছে সেই প্রজাতির সঙ্গে, তো তখন তার অন্তর্ভুক্ত করা হবে। লাইক দ্যাট। ওকে, ক্লিয়ার? ওকে, সব ক্লিয়ার। তাহলে একটা যদি নতুন কোনো প্রজাতি আবিষ্কার করে দেয়, এটা প্লান্ট হোক বা অ্যানিমাল হোক, পুরো এইভাবে আমাদের কিছু রুল ফলো করে সেগুলিকে সম্পন্ন করতে হয়। ঠিক আছে, ওকে। এবার আমি এখানে উদ্ভিদ দিয়েছিল, উদ্ভিদের যদি হয় তুমি, তাহলে উদ্ভিদে কি করবো? আমরা তারপরে দেখবো হ্যাঁ এটা সোলানামের সাথে ম্যাচ করছে নাকি কনভলভুলেসির সঙ্গে ম্যাচ করছে। তো এরকম কিছু আইডেন্টিফাইং ফিচার রয়েছে, তাই না? সোলানাম টিউবারাসাম, দেখো সোলানাম ফ্যামিলির মধ্যে কিছু ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক রয়েছে, কিছু বাহ্যিক জিনিস রয়েছে, কিছু অভ্যন্তরীণ গঠন রয়েছে, সেগুলি সব কম্পেয়ার করা হয়। কম্পেয়ার করার পরেই ক্লাসিফিকেশন করা হয়। ক্লাসিফিকেশন ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন এ কম্পারেটিভ স্টাডি। তুলনামূলক অধ্যয়ন করেই আমরা এদেরকে সম্পূর্ণরূপে শনাক্ত করে ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে, থার্ড কোয়েশ্চেন ইজ ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস লিন, এই উদ্ভিদের একটা কমন নাম দাও। মানে কমন নাম দাও না, যেটা কমন নামটা রয়েছে সেটা বলো। এবং ওয়ার্ড টু দ্য ফার্স্ট টু পার্ট অফ দ্য নেম, ধরো এই নামের যে প্রথম দুটো ওয়ার্ড রয়েছে এই দুটি, এরা কি কি নির্দেশ করে, এবং এটা আইটালিক্সে যদি লেখা, এটাকে আইটালিক্সে কেন লেখা হয়েছে, এবং লিন কথার যে লাস্টে লেখা রয়েছে সেটা কি। তো এই যে একটু আগে বললাম যে ক্যারোলাস লিনিয়াসের দেওয়া বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণের সূত্রগুলিকে ফলো করে নামকরণ বা নোমেনক্লেচার সম্পন্ন করতে হবে নতুন আইডেন্টিফাইড প্রজাতির। তো এখানেই বাইনোমিয়াল নোমেনক্লেচার কিছু বৈশিষ্ট্য বা কিছু রুলস গুলোকে এই পরের কোশ্চেনটিতে ব্যাখ্যা করা হয়েছে ভালো করে দেখো। তো আমরা ব্রাসিকা এই ফ্যামিলিটা, এটা সাধারণত সর্ষে গাছদের, সর্ষে উদ্ভিদের নাম শনাক্ত করে। তো আমরা এর কমন নামটি জানি, সেটা হচ্ছে মাস্টার্ড বা সর্ষে, ব্রাসিকা ক্যাম্পেট্রিস। ওকে, মাস্টার্ড। এবার মাস্টার্ড নামের প্রথম দুটো অনেক কিছু করে দেখো, তাহলে এই নামের প্রথম দুটি কি কি রিপ্রেজেন্ট করে? প্রথম ওয়ার্ডটি রিপ্রেজেন্ট করে জিনাস, পরেরটি রিপ্রেজেন্ট করে স্পেসিফিক এপিকেট, প্রজাতিগত নাম। তাহলে দেখো এখানে যে ব্রাসিকাটি বলছি, ব্রাসিকা পুরো সেই গণটা, সেই গণের মধ্যে আরো অনেক রকম প্রজাতি থাকতে পারে। কিন্তু যখন আমি বললাম ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস, তখন আমি নির্দিষ্ট করে শুধুমাত্র সর্ষে গাছকেই ওখানে করে দিলাম, এটা হচ্ছে স্পেসিফিক এপিকেট। এবার আরো কিছু ফিচার রয়েছে বাইনোমিয়াল নোমেনক্লেচারের, সেগুলি হচ্ছে যে আমরা এই যে দুটি নামকে লিখি, দুটি নামের মধ্যে তোমার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যে জিনাসের নামটি রয়েছে বা গণের যে প্রথম অক্ষরটা রয়েছে, ব্রাসিকার প্রথম ওয়ার্ডটা যদি লক্ষ্য করে দেখো, তো এটা ক্যাপিটালে রয়েছে। অন্যদিকে স্পেসিফিক এপিথেটের প্রথম ওয়ার্ডটা সি, এটা স্মল লেটারে রয়েছে। এটা মনে রাখতে হবে যখনই আমরা জেনেসের নাম দেবো। উদাহরণ দিচ্ছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানেও সেম, যখন জিনাসের নামটি দেখছি, জিনাসের নামের সামনে যে রয়েছে ক্যাপিটাল লেটারে ব্যাখ্যা করা হয়েছে। আর স্পিসিস বা প্রজাতির যে নামটি রয়েছে সেটিকে আমরা স্মল লেটারে লিখেছি। আর কি, এদেরকে কেন আইটালিক্সে লেখা হয়? আরো ফিচার রয়েছে যে এই নামগুলিকে আইটালিক্সে লিখতে হয় কেন? টু ডিফাইন, এটা লিখে দিচ্ছি, টু ইন্ডিকেট ইটস ল্যাটিন অরিজিন। কারণ হয়তো দেখা যাবে এই নামটা ল্যাটিনে নেই, তো অ্যাটলিস্ট এটা শোনা বোঝা যায় যে হ্যাঁ ল্যাটিন থেকে শর্ট ধরে নেওয়া হয়েছে, সেটা নির্দেশ করার জন্য এদেরকে আইটালিক্সে লেখা হয়। আর ল্যাটিন শব্দটাই কেন ইউজ করা হয়, তা দেখো এটা মনে রাখবে, ল্যাটিন হচ্ছে এমন একটি শব্দ যেটি বর্তমান যুগে বিলুপ্ত, যেটা প্রচলিত নয় বর্তমান যুগে।
বর্তমান যুগে ল্যাটিনে কোথাকার মানুষ কথা বলে না। যখন কোনো ভাষা অলরেডি প্রচলিত, যেমন তুমি হিন্দি তুলে নাও বা বাংলা তুলে নাও বা ইংলিশ, যেগুলোতে মানুষ কথা বলে, সেই ভাষাগুলিতে চান্স থাকে ওদের মধ্যে অনেক গ্রামাটিক্যাল চেঞ্জ আসে, তাই তো? নতুন নতুন শব্দ যুক্ত হয়, নতুন নতুন শব্দ বিলুপ্ত হয়, কারণ সেগুলি মানুষ ব্যবহার করছে না চলবে। কিন্তু যেহেতু ল্যাটিন শব্দটা আর কেউ ব্যবহার করে না, তাই চান্স নেই যে ল্যাটিন শব্দটি আর এর মধ্যে কোনো রকম গ্রামাটিক্যাল চেঞ্জ আসবে বা কোনো নতুন শব্দ যুক্ত হবে। তো খুব ভালোভাবে আমরা যে শব্দগুলি রয়েছে, তাহলে এই শব্দগুলি আমরা অলরেডি ইউজ করতে পারি, এবং এটাও ডিফাইন হয়ে যায় যে এটাকে বিকৃত করা সম্ভব নয়। তো এইটার জন্যই যে হ্যাঁ, এই শব্দগুলি আর নতুন ভাবে কোন রকম মডিফিকেশন সম্ভব নয়, কারণ এগুলি ল্যাটিন অরিজিনের শব্দ। তো সেই ল্যাটিন অরিজিন বা ল্যাটিন উৎপত্তিকে বিলুপ্ত করার জন্যই বাইনোমিয়াল নোমেনক্লেচারে বা দ্বিপদ নামকরণে আইটালিক্সে লেখা হয়। ঠিক আছে? এছাড়াও আরো কিছু ফিচার, যেমন হচ্ছে এদেরকে আরো কিছু আইসিবিএন এবং আইসিজিএন রেসপেক্টিভলি। আইসিবিএন হচ্ছে বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং আইসিজিএন হচ্ছে তোমার জুওলজিক্যাল নোমেনক্লেচার বা প্রাণীদের নামকরণে দিয়েছিলেন। তো তারাও সেই দিক থেকেও কিছু রুল দিয়েছিলেন যে গারোলাস লিনিয়াসের দুটি বই রয়েছে, সেই বইগুলি পাবলিশ হওয়ার আগে যেন এগুলি সলভ হয়, এরকম কিছু জিনিস ছিল। দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরেকটা জিনিস দেখো, ল্যাটিন শব্দ লিখে বাঁকা হরফে লেখা হয়েছে, জিনিসটা বাঁকা ভাবে লেখা হয়েছে। এবার আহ, কারণ উৎপত্তি যাই হোক না কেন, আমার আলটিমেটলি চাই ল্যাটিন ভাষা থেকে যেন উদ্ভূত হয়, এটা রূপান্তর করার জন্য। বাট আলটিমেটলি যদি আমরা এরকম বাঁকা ভাবে না লিখতে পারি, অ্যাটলিস্ট সেদিন নিচে আন্ডারলাইন করা হয়, এইভাবে আন্ডারলাইন করা হয়। ওকে, এবার দুটি নাম কি বোঝায়, আলাদা আলাদা বোঝা গেছে। ঠিক আছে? এবং লাস্টে যে লিন কথাটা ইউজ করলাম, এখানে লিন কথাটি কেন ইউজ করা হলো? এই জন্যই, কারণ এই উদ্ভিদটি সম্বন্ধে প্রথম ক্যারোলাস লিনিয়াস, এই বিজ্ঞানী প্রথম এই এই উদ্ভিদটিকে শনাক্ত করার পরে তিনি সেটিকে আইডেন্টিফাই এবং ক্লাসিফিকেশন করেছিলেন বলে তাকে ক্রেডিট দেওয়ার জন্য, হ্যাঁ, যে তিনি করেছেন তাকে স্বীকৃতি দেওয়ার জন্য লিনিয়াস কথাটিকে অ্যাজ আ সাফিক্স হিসেবে ইউজ করা হয়। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকার পিছনেও এরকম লিন ইউজ করা, কারণ তিনিও এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে বা আম গাছকে শনাক্ত করে সেগুলিকে আইডেন্টিফাই এবং ক্লাসিফিকেশন এই ক্যারোলাস লিনিয়াসই করেছিলেন। এবার যদি অন্য কোনো সায়েন্টিস্ট করেন, তাহলে সেই সায়েন্টিস্টের নাম বোঝানো হবে। ঠিক আছে? এখান থেকে এক্স্যাক্টলি এটা বোঝা যায় যে মাস্টার্ড বা এই সর্ষে উদ্ভিদের যে প্রজাতিটি ছিল, এটি ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাই এখানে লিঙ্ক কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের মানে রয়েছে, প্রথম শব্দটি কি বোঝায়, দ্বিতীয় শব্দটি কি বোঝায়, প্রত্যেকটিকে কেন আইটালিক্সে লেখা হচ্ছে বা আন্ডারলাইন করা হয়, দেন জিনাসের প্রথম অক্ষরটি ক্যাপিটালে হবে, তারপরে অক্ষরটি স্মলে হবে, এবং লাস্টে যে লিনিয়াসকে শর্ট করে অ্যাব্রিভিয়েট করে লিন লেখা হয়েছে, সেটারও একটা বিশেষ আহ গুরুত্বপূর্ণতা রয়েছে, গুরুত্বপূর্ণ সেটার ফিচার, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটি আমাদেরকে এই বোঝাতে সাহায্য করে যে বিজ্ঞানী লিনিয়াস প্রথম এই প্রজাতি সম্বন্ধে শনাক্ত করে তিনি যেটি সম্বন্ধে বর্ণনা করেছিলেন, এবং এটিকে ক্লাসিফিকেশনে বা শ্রেণীবদ্ধকরণে সাহায্য করেছিলেন। ক্লিয়ার? চলো, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ট্যাক্সোনমিক্যাল এইডস? গিভ দ্য ইম্পর্টেন্স অফ herbaria and museum. How are botanical gardens and zoological parks are useful in conserving biodiversity? তো এখানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে ট্যাক্সোনমিক্যাল এইড গুলি বলতে কি বোঝো, এই যে এতক্ষণ ধরে একটু আগে ব্যাখ্যা করলে, ট্যাক্সোনমিক্যাল এইড গুলিকে ব্যবহার করে আমি শনাক্ত করার পরে সেগুলিকে ইজিলি ক্লাসিফাই করতে পারি। তো ট্যাক্সোনমিক্যাল এইড হচ্ছে, ট্যাক্সোনমিক্যাল এইড সম্বন্ধে লিখি, তারপরে হারবেরিয়াম মিউজিয়াম এর সঙ্গে ব্যাখ্যা করবো। তো ট্যাক্সোনমিক্যাল এইড এটা কি? এটা হচ্ছে একটা কালেকশন, কিসের না, বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো, তাই তো, বিভিন্ন তথ্য, টেকনিক এবং কিছু প্রসিডিওর আসে, কিছু পদ্ধতি, যেগুলি আমাদের কি করে, যেগুলি সাহায্য করে কি করতে, শনাক্ত করতে এবং শ্রেণী শ্রেণী বিভাগে সক্ষম, লাইক ক্লাসিফাই অ্যান ইন্ডিভিজুয়াল। যখন একটা নতুন প্রজাতি আবিষ্কার হয়, সেই নতুন প্রজাতিটিকে শনাক্তকরণ করা এবং তার শ্রেণীবিন্যাস করতে কি যে সমস্ত তথ্যগুলি বা যে সমস্ত পদ্ধতি এবং টেকনিক বা যে সমস্ত
এই তো পদ্ধতি বা যে সমস্ত ও আধুনিক সরঞ্জাম আমাদের কাছে উপস্থিত রয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় ট্যাক্সোনমিক ট্রি। উদাহরণ আমরা অলরেডি এর আগেও ব্যাখ্যা করেছিলাম, আবার লিখছি দেখো: হার্বেরিয়াম, ফ্লোরা, এই তো মনোগ্রাফ, ক্যাটালগ, ক্যাটালগ, ম্যানুয়াল। এবার এখানে হার্বেরিয়াম কথাটা মানে হার্বেরিয়াম কিভাবে, এখানে ধরো ইম্পর্টেন্স অফ হার্বেরিয়াম জিজ্ঞেস করা হয়েছে, যে হার্বেরিয়া এবং মিউজিয়াম কি আমাদেরকে ইম্পর্টেন্স দেয়। তো হার্বেরিয়ামের কিছু ইম্পর্টেন্স রয়েছে, সেগুলি ব্যাখ্যা করে দেখো। ইম্পর্টেন্স হচ্ছে এর যে এটি আমাদেরকে শুকনো, প্রেস করা এবং প্রিজার্ভ কিছু উদ্ভিদের একটা শীট থাকে, সেই শীটের মধ্যে ড্রাই করে প্রেস করে সেই প্ল্যান্ট গুলোকে প্রিজার্ভ করে রাখা হয়, তাই তো। তো এর ইম্পর্টেন্স কি, যে এটি সাহায্যের মধ্যে সমস্ত এই শীটের মধ্যে প্ল্যান্ট গুলিকে কিভাবে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়, যে ক্লাসিফিকেশনের সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী। তো এটি আমাদেরকে নির্দিষ্ট কোনো একটি ফ্লোরা সম্পর্কে ইনফরমেশন দিতে পারে। দেন এটি আমাদেরকে বিভিন্ন কোনো উদ্ভিদের মরফোলজি, সাপোজ আমি চাইছি এই উদ্ভিদের সাজেশনে যে জিনিসগুলো ব্যাখ্যা করবো, তো সেই উদ্ভিদের মরফোলজি সম্বন্ধে স্টাডি করতে পারি, তাই তো। তো এটা মেইনলি এর কাজ হচ্ছে কম্পারেটিভ স্টাডি করতে সাহায্য করে। তো যে অলরেডি আমাদের কাছে উদ্ভিদগুলি রয়েছে, সেগুলি মরফোলজি, সেগুলির ফিচার সম্বন্ধে অলরেডি এক্সপ্লেন রয়েছে, সেগুলিকে আমরা মরফোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল ফিচার যেগুলি রয়েছে, তাই তো, শারীরস্থানিক এবং অঙ্গসংস্থানিক দুই ধরনের বৈশিষ্ট্যকে আমরা তুলনা করে দেখি, যেটি আমাদেরকে আলটিমেটলি ক্লাসিফিকেশনে বিভিন্ন সাহায্য করে। অর্থাৎ ইম্পর্টেন্স অফ মিউজিয়াম, মিউজিয়াম আমাদের কিভাবে সাহায্য করে। তো মিউজিয়াম হচ্ছে, মিউজিয়ামের মধ্যে কি করি আমরা, মিউজিয়ামের মধ্যে হচ্ছে আমরা মেইনলি বিভিন্ন ধরনের প্লান্ট, তো অ্যানিমাল, এগুলোকে প্রিজার্ভ করে রাখি। প্রিজার্ভ প্লান্ট অ্যানিমাল একটা কালেকশন, এটি আমাদের কিসে সাহায্য করে, এটি আমাদেরকে সাহায্য করে, এটাও কম্পারেটিভ স্টাডির মাধ্যমে ক্লাসিফিকেশনে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে মিউজিয়াম গুলিতে কিছু রিসার্চ এবং কিছু জার্নাল পাবলিশ হয়, যেগুলি আমাদেরকে বিভিন্ন বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশনে, ট্যাক্সোনমিক প্রক্রিয়াতে, বা নতুন কোনো জীবের শনাক্তকরণে, বা এদের যে বিবর্তনগত ইভলিউশনের রিলেশনশিপ গুলি রয়েছে, সেগুলিতে লিঙ্ক করতে সাহায্য করে। Clear? এবার নেক্সট হচ্ছে হাউ দ্য বোটানিক্যাল গার্ডেন এন্ড জুওলজিক্যাল পার্ক আর ইউজফুল ইন কনজার্ভিং দিস। কিভাবে বোটানিক্যাল গার্ডেন এবং জুওলজিক্যাল পার্কগুলি আমাদেরকে যে বায়োডাইভার্সিটি রয়েছে সেটিকে সুরক্ষা করতে সাহায্য করে। দেখো, এখানে এটা জানা জরুরি যে বোটানিক্যাল গার্ডেন হোক বা জুওলজিক্যাল পার্ক, দুটির মধ্যে একটা জিনিস মনে রাখবো, যে দুটি কিন্তু এক্সিটু। হোয়াট ডাজ ইট মিন বাই এক্সিটু? এক্সিটু মানে হচ্ছে যখন আমরা কোনো একটি প্রজাতিকে তার নিজের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানে না করে একটি কৃত্রিম পরিবেশে যখন এদেরকে আর্টিফিশিয়াল একটা কোনো পরিবেশের মধ্যে যখন এদেরকে সুরক্ষা করা হয় বা কনজার্ভ করা হয়, সেটিকে আমরা বলি, সেগুলো হচ্ছে এক্সিটু। আমরা এর দুটো উদাহরণ এখানে দেখেছি, বোটানিক্যাল গার্ডেন এবং জুওলজিক্যাল পার্ক। তো বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আমরা এরকমই কিছু এক্সটিনশনের মুখে, তাই তো, এরকমই কিছু এন্ডেঞ্জার্ড বা রেয়ার স্পিসিস গুলিকে শনাক্ত করে রাখি, এন্ডেঞ্জার্ড বা এরকম প্লান্ট গুলিকে, রেয়ার প্লান্ট গুলি। আর এখানে এরকম এন্ডেঞ্জার্ড বা রেয়ার যাদের বিলুপ্তির চান্স রয়েছে, যেগুলি এক্সটিংক্ট হয়ে যেতে পারে, তাই তো, যেগুলো এক্সটিংশনের মুখে, সেগুলি সেরকম কিছু অ্যানিমালদেরকে এদেরকে শনাক্ত করে। যখনই জু কথা আসবে আমাদের অ্যানিমাল আসবে, বোটানি মানেই তো প্লান্ট রিলেটেড। এইভাবে আমাদেরকে এরা সুরক্ষা প্রদানে সাহায্য করে। তাছাড়া বোটানিক্যাল গার্ডেন এবং জুলজিক্যাল পার্ক গুলি বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট হিসেবে ইউজ হয়।
বিভিন্ন ধরনের রিসার্চ মূলক স্টাডি গুলো আমরা করতে পারি এখানে। তো আমরা কোনো একটি নির্দিষ্ট প্রজাতির যদি চাই, সাপোজ আমি চাই আমার এখানে যে বাঘ রয়েছে, আমি বাঘের সমস্ত নতুন একটা রেয়ার বাঘ পাওয়া গেছে, বাঘের কোনো প্রজাতি, আমরা তার কমপ্লিট লাইফ সাইকেল স্টাডি করতে পারি, তার হ্যাবিটেট স্টাডি করতে পারি, তার বাসস্থান, তার খাবার দাবার, তার চলন প্রচলন, তাই তো, তার জনন প্রক্রিয়া, সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমরা ডিটেলে রিসার্চও করতে পারি। ওকে, নেক্সট ইজ define a taxon. What is meant by taxonomic hierarchy? Give a flow diagram from which lowest to highest category of for a plant or an animal. Okay, what happens to the number of individuals and number of shared characters as we go to taxonomical hierarchy? Okay, এক্স্যাক্টলি ট্যাক্সন মধ্যে ট্যাক্সন আর কিছু না, ট্যাক্সন হচ্ছে যখন একটা নির্দিষ্ট লেভেলে, কিছু লেভেল রয়েছে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে। তো ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বুঝি আসলে? আসলে হায়ারার্কি হচ্ছে যখন এই ট্যাক্সন গুলিকে আমরা স্তরে স্তরে সজ্জিত করি, তো সেগুলিকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। আর ট্যাক্সোনমিক হায়ারার্কির প্রত্যেকটা লেভেলকে আমরা কি বলি? তাহলে যে কোনো একটা লেভেলে যদি একটা অর্গানিজমের গ্রুপিং করি, তাই তো, ট্যাক্সনকে আমরা এভাবে বলতে পারি যে গ্রুপিং অফ অর্গানিজম এট এনি লেভেল, যে কোনো লেভেলে এদের গ্রুপিং করাকে আমরা কি বলি? ট্যাক্সন। আর হায়ারার্কি হচ্ছে এই স্তর বাই স্তর লেভেল গুলোকে সজ্জায় করা, লোয়ার থেকে হাইয়ে, এটা কেন বলছি হায়ারার্কি। এবারে হায়ারার্কিতে তোমরা প্লান্ট বা অ্যানিমালের ক্ষেত্রে একটা ফ্লো ডায়াগ্রাম দাও, তো যে ফ্লো ডায়াগ্রামটা হয় সেটা সাধারণত এরকম হয়, লো থেকে হাই, সেটা হচ্ছে স্পিসিস, তারপরে জেনাস, গণ, তারপরে প্রজাতি, গণ, ফ্যামিলি বা গোত্র, অর্ডার বা বর্গ, দেন ক্লাস বা শ্রেণী, এবং ফাইলাম বা ডিভিশনও বলতে পারো এটাকে। ঠিক আছে, ডিভিশন কথাটা ইউজ করা হয় প্ল্যান্টদের জন্য, ফাইলামটা ইউজ করা হয় অ্যানিমালের জন্য, এটা মনে রাখবে। ঠিক আছে, পর্ব বা বিভাগ, বিভাগটা ইউজ করি আমরা উদ্ভিদের ক্ষেত্রে, পর্ব ইউজ করি অ্যানিমালের ক্ষেত্রে, এটা মনে রাখবে। ঠিক আছে, সবার হাই হচ্ছে কিংডম। এটা হচ্ছে পুরো অ্যানিমাল এবং প্ল্যান্টের ক্ষেত্রে শুধু এইটাই পার্থক্য, বাকি সবই প্রায় সেম রয়েছে। নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে, যত আমরা নিচে থেকে উপরের দিকে যাই, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি কি হ্রাস পায় নাকি সেগুলি বৃদ্ধি পায়? তো দেখো, যত আমরা নিচে থেকে উপরের দিকে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যাব, তত যে কমন ফিচার গুলি রয়েছে, যে কমন আইডেন্টিফাইং ফিচার গুলি রয়েছে, যেমন সাপোজ আমি বলছি যে প্যান্থেরা লিও, তাহলে উদাহরণ দেখো, একটা সিংহ, দুটি সিংহকে এনে দিলে তাদের মধ্যে তত বেশি রকম মিল পাওয়া যাবে, একটা সিংহ আর একটা বাঘ আনলে তার থেকে কম, একটা বাঘ আর একটা কুকুর আনলে তার থেকে কম, একটি বাঘের সঙ্গে তারপরে যদি আমি তাহলে দেখো, যেমন স্পিসিস হয়ে গেল প্যান্থেরা লিও, সাপোজ উদাহরণ দিচ্ছি, এটা দেখো এখান থেকে বুঝে যাবে, প্যান্থেরা লিও। তো এখানে আমি কি করছি, লিওর সাথে একটা ক্যাটের উদাহরণ দিলাম। দেন দুদিকে আমরা কার্নিভোরের সাথে আমি তুলনা করছি একটা হার্বিভোর, যতটা মিল তুমি একটা বাঘ আর একটা বেড়ালের মধ্যে পাবে, ততটা কি বাঘ আর একটা হরিণের মধ্যে পাবো না। দেন আমি সাপোজ সেখান থেকে গেলাম ম্যামালদের কাছে, তুমি বলো একটা ম্যামালস এর মধ্যে তারপরে এখানে বাঘ আর একটা আমি মাছের মধ্যে যদি সিমিলারিটি দেখতে চাই, বা একটা পাখির মধ্যে সিমিলারিটি দেখতে চাই, পাখি, তারপরে আমি গেলাম একটা বাঘ আর আমি হচ্ছে অন্যটা ক্লাস নাম্বার, যেমন হচ্ছে মেরুদণ্ডী সাথে অমেরুদণ্ডী প্রাণী নিয়ে নিলাম, ঠিক আছে, অ্যানাথা এরকম কিছু একটা। দেন ফাইলাম, অর্থাৎ আমি একটা বাঘের সাথে যদি একটা একটা কি বলে স্টারফিশ নিয়ে নিই, স্টারফিশের কত বেশি পার্থক্য হবে। তারপর তো একটা বাঘের সঙ্গে একটা উদ্ভিদের নিচ্ছি। যত আমরা নিচ থেকে উপরের দিকে যাই, তত এই যে কমন ফিচার গুলি, এই যে মিল গুলি রয়েছে, মিল কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করে। ঠিক আছে, যতই আমরা উপরের দিকে যাব, এই যে সিমিলারিটি রয়েছে বা নাম্বার অফ শেয়ার্ড ক্যারেক্টার উপর থেকে নিচে গেলে ধীরে ধীরে ইট ডিক্রিজেস।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে a student of taxonomy was puzzled when told by the professor to look for a key to identify plant. মানে একটা ট্যাক্সোনমি ছাত্রকে বলা হয়েছিল যে একটা কি খোঁজো ট্যাক্সোনমি করার জন্য। He went for his friend and classify what key the professor was referring to. What would his friend explain to him? বেশি কিছু না, এখানে জিজ্ঞেস করছে যে ট্যাক্সোনমি কি হিসেবে তোমরা কি ব্যবহার করো যখন কোনো একটা উদ্ভিদকে সাপোজ শনাক্ত করতে যাচ্ছ। দেখো কি আমরা কি হিসেবে ইউজ করি, ট্যাক্সোনমি কি গুলিকে কেন ইউজ করা হয় প্রথমে সেটা বুঝি। ট্যাক্সোনমি কি হচ্ছে ইউজ করা হয় টু আইডেন্টিফাই, ইট ইজ ইউজড টু আইডেন্টিফাই প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। উদ্ভিদ এবং প্রাণীর এদেরকে শনাক্ত করতে সাহায্য করে কিসের ভিত্তিতে? বেসড অন সিমিলারিটিস অ্যান্ড ডিসেন্ট। সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদ এবং প্রাণীদেরকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, তো এই কিতে কি করা হয়, কিতে সাধারণত ইট কনসিস্ট অফ, এর মধ্যে কি থাকে না, এর মধ্যে কিছু কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে। ঠিক আছে, যেগুলি সেই অর্গানিজমটা থাকে সাপোজ কিরকম, এরকম যে এটি তৃণভোজী নাকি মাংসাশী, বা এরকম দিতে পারি যে এটা চলনে সক্ষম চলনে অক্ষম, এরকম কিছু কন্ট্রাস্টিং ফিচার থাকে। ঠিক আছে, সেই কন্ট্রাস্টিং ফিচার একটা একজোড়া একসঙ্গে বলা হয়, তো এরকম একটা কনসেপ্ট অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, সেই পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এবং এই পেয়ারটাকে একসাথে বলা হয় কাপলেট। প্রত্যেকটিকে বলা হয় এক একটি কি। তো এই কি গুলিকে যে এবার আমি কি করে আমরা কি করে এরকম আমাদের কাছে কতগুলো কি রয়েছে, যেমন আমরা কি তোমাকে উদাহরণ দিচ্ছি, সাপোজ আমি প্রথম থেকে বলি এরকম ইউক্যারিওট না প্রোক্যারিওট, বললাম সাপোজ ইউক্যারিওট। ইউক্যারিওটের মধ্যে এবার বললাম যে বলো এটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, তাহলে বললাম না এটা হচ্ছে মাল্টিসেলুলার। তাই বললাম যে না এটা কি ফটোসিনথেটিক না ফটোসিনথেটিক নয়, অটো অটোফ্যাগি না হেটারোফ্যাগি, সাপোজ হ্যাঁ পরভোজী। তাই পরভোজী বললাম, তারপর সেখান থেকে আসলো যে সেলুলার প্রেজেন্ট না সেলুলার অ্যাবসেন্ট, দেখা গেল সেলুলার অ্যাবসেন্ট, তাহলে সেখান থেকে বোঝা গেল যে সেলুলার অ্যাবসেন্ট হেটারোফ্যাগি, তাহলে এটা অ্যানিমাল হবে। এবার অ্যানিমালের মধ্যে আমরা এরকম করবো মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ড নেই, মেরুদণ্ড যদি না থাকে তারপর আমরা দেখবো যে মেরুদণ্ডের বদলে সেখানে কি রয়েছে, অস্থি রয়েছে নাকি তরুণাস্থি রয়েছে, এরকম কিছু ফিচার রয়েছে, এরকম কন্ট্রাস্টিং ফিচার গুলিকে বেস করে। তো প্রত্যেকটা এই যে কির মধ্যে এক জোড়া এদেরকে কাপলেট বলে, আর কাপলেটের এক একটি স্টেটমেন্টকে কি বলি, ইচ স্টেটমেন্টকে আমরা কি বলি, ইচ স্টেটমেন্টকে আমরা বলি লিড। কেন লিড? কারণ এই লিড গুলি আমাদেরকে আলটিমেটলি ডিরেক্ট করছে, হ্যাঁ ইউক্যারিওট তাহলে তুমি এদিকে যাও, এটা নয়, তাই যে নির্দেশ দিচ্ছে, একটা নির্দিষ্ট দিকে নির্দেশ দিচ্ছে, দ্যাটস ওয়াই এদেরকে বলে লিড, আর এক জোড়াকে একসঙ্গে বলা হয় কাপলেট। ক্লিয়ার? ওকে, তো ওকে, তাহলে বোঝা গেছে যে কি, তাহলে কি একজন ট্যাক্সোনমি ছাত্র যখন নিজে ব্যাখ্যা করতে পারছে না, তাহলে সে কি জিনিসগুলো লক্ষ্য করবে ট্যাক্সোনমি কিতে। I hope it's clear. Now comes metabolism is a defining feature of all living organism without any exception. আমরা জানি যে এমন কোনো লিভিং অর্গানিজম নেই যে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া সম্পন্ন করে না। ঠিক আছে, তো isolated metabolic reactions in vitro are not living things but surely living reactions. বাট আমরা জানি যে আমরা ইনভিট্রোর মধ্যে আসলে বিপাক প্রক্রিয়া কি, বিপাক প্রক্রিয়া হচ্ছে নির্দিষ্ট কিছু উৎসেচকের সাহায্যে যখন কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া দেহের মধ্যে সম্পন্ন হয়, দেহের মধ্যে যত রকম জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় সবগুলিকে একসঙ্গে বিপাক বলি। এবার এখানে আমরা বলছি যে আমরা জানি যে ইনভিট্রোতে বা আলাদা করে যখন কোনো একটা জীবিত অর্গানের জীবিত বস্তুর বাইরে যদি একটা টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবই হয়, ওকে, তো এই টেস্ট টিউবের মধ্যে যদি এরকম একটা বিক্রিয়া সম্পন্ন করি, তাহলে তুমি বলো এই যে বিক্রিয়াগুলি সম্পন্ন হচ্ছে এই বিক্রিয়াগুলি কি জীবিত অর্গানিজমের ভিতরে হচ্ছে না, এর বাইরেই হচ্ছে। জীবিত বস্তু যেহেতু বাইরেই হচ্ছে, এবার তাহলে এখানে যে রিয়াকশন গুলি সম্পন্ন হচ্ছে তাহলে কি টেস্ট টিউবটাকে আমি বলবো যে এটা লিভিং অর্গানিজম বা এটা জীবিত বস্তু, যেহেতু এর মধ্যে বিপাক হচ্ছে, কারণ এর মধ্যে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো এক্স্যাক্টলি যে আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন গুলি রয়েছে,
কারণ মেটাবলিজমের মধ্যে আমরা সমস্ত বিক্রিয়াগুলি নিই, অল সাম অফ বা তোমরা শুনেছো টোটাল অফ, সমস্ত বিক্রিয়াগুলি যত রকম বায়োকেমিক্যাল রিয়াকশন গুলি হয় ইনসাইড বডি, ইনসাইড বডি। এবং আমরা জানি মেটাবলিজম শুধুমাত্র এবং শুধুমাত্র কাদের মধ্যে দেখা যায়, মেটাবলিজম হচ্ছে একটা ডিফাইনিং ফিচার হচ্ছে লিভিং অর্গানিজমের, জীবিত বস্তুদের, তাই তো? কিন্তু এবার কোনো নন লিভিং অর্গানিজম, তুমি যদি যে কোনো অজীবিত মানে জড় বস্তু নিয়ে নাও, কোনো নন লিভিং অর্গানিজম কিন্তু কখনোই মেটাবলিজম করতে সক্ষম নয়, তাই তো? কিন্তু একটা সেল ফ্রি সিস্টেমের মধ্যে এই যে মেটাবলিজমের রিয়াকশন গুলি রয়েছে সেগুলিকে আমরা করতে পারি উপযুক্ত পরিবেশে, উপযুক্ত পরিবেশন, উপযুক্ত পিএইচ, উপযুক্ত টেম্পারেচার, সমস্ত কিছুর উপস্থিতিতে আমরা সক্ষম করাতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে রিয়াকশনটা হচ্ছে বা বিক্রিয়াটি হচ্ছে, সেই বিক্রিয়াটিকে মানে যে রিয়াকশনটা হচ্ছে, সেই রিয়াকশনটাকে আমরা লিভিং বলবো। কিন্তু তার মানে এই নয় যে, কারণ এই রিয়াকশনটা দিয়ে তো কোনো নতুন লাইফ সৃষ্টি হচ্ছে না, তাই না? বা সেটা কোনো রকম মেনটেনেন্সে সাহায্য করছে না। যখন একটা রিয়াকশন কোনো একটা জীবের লাইক নতুন জীব সৃষ্টি করছে, বা যে জীবটি রয়েছে জীবের জীবন নিয়ন্ত্রণ করছে, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেই রিয়াকশনটা খুব ভাইটাল। বা যদি আদার দ্যান দ্যাট এরকম কোনো রিয়াকশন বাইরে আমরা সেল ফ্রি সিস্টেমে, তাই তো, কোষের বাইরে যদি, কোষ ছাড়া এরকম কোনো মাধ্যমের মধ্যে করে থাকি, তাহলে সেই রিয়াকশনটাকে এক্স্যাক্টলি, যেহেতু সেটা পুরোপুরি বায়োকেমিক্যাল রিয়াকশন ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম হচ্ছে, তো রিয়াকশনটা লিভিং প্রকৃতির। বাট তাহলে ইনভিট্রোর মধ্যে আমরা যে রিয়াকশন গুলি করি সেগুলো লিভিং রিয়াকশন, সেগুলি কোন রকম লিভিং অর্গানিজম নয়, ঠিক আছে? তো সেটা এখানে ব্যাখ্যা করতে পারা হয়েছে, দে আর নট লিভিং থিংস, বরঞ্চ তারা হচ্ছে কি লিভিং রিয়াকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা সব থেকে লাইক সব থেকে কনফিউজিং, সব থেকে বেশি এটা নিয়ে সমালোচনা রয়েছে, বা সব থেকে বেশি এটা নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন জিনিস রয়েছে, যে একটা কোমায় থাকা ব্যক্তিকে আমরা কি জীবিত বলবো নাকি মৃত? আমরা জানি কোমায় যখন একজন ব্যক্তি যায় তখন তার কি হয়, কোমার মধ্যে গেলে তার ব্রেন ডেথ বলতে পারো, ব্রেন স্টেম ডেথ হয়ে যায়, ব্রেন ডেথ হয়ে যায়, যেখানে লাইক ব্রেন ডেথ বলবো না এক্স্যাক্টলি, কোমা হচ্ছে এমন একটা ফেজ যে ফেজে সে সাড়া দিতে পারছে না। সাড়া দিতে পারছে না মানে বাইরে থেকে কিছু উদ্দীপনা বেরোতে, সাপোজ আমি যদি তোমাকে এখন আগুন ছুঁয়ে দিই, তাহলে কি হবে? আমার হাত আগুন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই তো? কিন্তু কোমাটোস পেশেন্টে তারা করতে পারে না। তো কোমা হচ্ছে এমন একটা দশা, বা এটা বলতে পারো একটা প্রলং ফেজ অফ আনকনসিয়াসনেস, তাই তো? বা বলতে পারো অসারতার একটা দশা, তাই তো? তাহলে কোমা হচ্ছে, তোমার হচ্ছে ইটস আ স্টেট অফ আনকনসিয়াসনেস, ঠিক আছে? সাধারণত এটা দেখা যেতে পারে এক সপ্তাহ, এক মাসের মধ্যে কোমা থেকে ফিরে আসে। আবার হয়তো তোমার শুনেছো বছরের পর বছরও কেউ কেউ কোমায় থাকতে পারে। তো নির্দিষ্ট কোনো সময় টাইম লিমিটেশন নেই কোমার, রাইট? এবার এখানে আসে যে যখন একজন ব্যক্তি কোমার মধ্যে রয়েছে, যেহেতু সে সাড়া প্রদান করছে না, তাহলে কি আমরা তাকে মৃত বলে ঘোষণা করতে পারি? আর সে কি মৃত নাকি সে জীবিত যে কোমার মধ্যে রয়েছে? দেখো, যেহেতু যে ব্যক্তিটির মধ্যে কোমা হয়েছে বা যে কোমা ফেজের মধ্যে রয়েছে, আমরা জানি তার যে সেলগুলি রয়েছে সেই কোষগুলির মধ্যে তখনও কি লিভিং রিয়াকশন গুলি চলছে, তাই তো? তার অক্সিজেন হয়তো বাইরে থেকে হয়তো সে লাইক নিজে থেকে ইন্সপায়ার বা এক্সপায়ার করতে পারছে না, আর আলটিমেটলি যখন অক্সিজেন যাচ্ছে তারও কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্পন্ন হচ্ছে, তার শরীরে গ্লাইকোলিসিস সম্পন্ন হচ্ছে, অ্যানারোবিক গ্লাইকোলিসিস হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কন্টিনিউ চলে যাচ্ছে। তাহলে তাহলে আমরা যদি কোমা পার্সন কথা বলি, তাহলে হয়তো তার অ্যালার্টনেস কমে গেছে বা কনসিয়াসনেস কমে গেছে, বাট আদার যে লিভিং জিনিসগুলো, যেমন যে সেল ডিভিশনের কথা বলো, বা হয়ে গেল হচ্ছে মেটাবলিজম, এই সমস্ত জিনিসগুলো তো সম্পন্ন হচ্ছেই। যেহেতু এই সমস্ত ডিফাইনিং ফিচার গুলো রয়েছে, তো কোমাকে আমরা লিভিং এর মধ্যে গণ্য করতে পারি। তো লাইক অ্যান্সারটা কিভাবে লিখবে তোমরা, উত্তরটা কিভাবে পারো ভালো করে গুছিয়ে লিখতে পারো, এটা হচ্ছে এরকম যে দেখো, যে ব্যক্তি কোমার মধ্যে রয়েছে সাধারণত তার আনকনসিয়াসনেস থাকে, অর্থাৎ সারাউন্ডিং এ কি হচ্ছে সেটা সম্বন্ধে সে সম্পূর্ণরূপে আহ, অসচেতন হয়ে যায়।
আনঅ্যাওয়ার অফ দ্য সারাউন্ডিং। ওকে, তো কিন্তু সে ব্যক্তিকে জীবিত রয়েছে। কেন জীবিত বলছি? কারণ তার সমস্ত শরীরের অঙ্গ কোষগুলি কাজ করছে, তার ব্রেন সেলগুলির মধ্যে কাজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু সে হয়তো অর্গানগুলি নিজে নিজে ফাংশন করতে পারছে না, আমাদেরকে মেশিনের সাহায্যে সেগুলি সম্পন্ন করতে হচ্ছে। বাট যে সেলুলার রিয়াকশন গুলি রয়েছে বা মেটাবলিজম যেগুলি হচ্ছে দেহের মধ্যে বিভাগ প্রক্রিয়া, এই সমস্ত জিনিসগুলো যেহেতু সম্পন্ন হচ্ছে, তাই আমরা এদেরকে লিভিং বলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে, কোয়েশ্চেন ইজ what is the similarity and dissimilarity between whole মুগ ডাল and broken মুগ ডাল? সম্পূর্ণ মুগ ডাল এবং ভাঙা মুগ ডালের মধ্যে কি পার্থক্য in terms of respiration and growth based on parameters classify them on living or non-living? আচ্ছা আচ্ছা, একটা সম্পূর্ণ মুগ ডাল আর একটা ভাঙা মুগ ডাল, ঠিক আছে। দুটিকে তোমরা লাইক শ্বসন প্রক্রিয়া বা বৃদ্ধি, এদের ভিত্তিতে বলো এরা কি জীবিত নাকি মৃত, বা এদের মধ্যে সিমিলারিটি গুলি ব্যাখ্যা করো। আর যে সমস্ত সিমিলারিটি গুলো প্যারামিটার গুলো পাচ্ছ সেগুলো ভিত্তিতে বলো যে এরা আলটিমেটলি কি জীবিত নাকি মৃত। দেখো, যখন কেউ হোল মুগ ডালের কথা বলছে, মানে সম্পূর্ণ একটা মুগ ডালের কথা বলছে, তো সেটা আর কিছু নয়, সম্পূর্ণ মুগ ডাল হচ্ছে একটা হোল মুগ ডাল আর ব্রোকেন। তো হোল মুগ ডাল হচ্ছে একটা ইনট্যাক্ট এমব্রিও, একটা সম্পূর্ণ এমব্রিও, ঠিক আছে। এবার যদি এমব্রিও হয়, এমব্রিওটা ইনট্যাক্ট এমব্রিও, মানে যদি এমব্রিওটির মধ্যে মানে ভ্রূণটা এখনো নিজের, ভ্রূণ যদি হয়, ভ্রূণ কি রয়েছে, সুপ্তাবস্থায় রয়েছে। তো এর মধ্যে রেসপিরেশন খুব স্লো হয়, কারণ এই সময় এটি কি থাকে, এই এমব্রিওটা কোন স্টেটে রয়েছে, ডরম্যান্সি স্টেটে আর সুপ্তাবস্থায় রয়েছে। সুপ্তাবস্থায় থাকার কারণে রেসপিরেশন খুব স্লোলি হয় এবং এদের গ্রোথ গুলি, বৃদ্ধিও কি হয়ে গেল, বৃদ্ধিও আটকে রয়েছে। গ্রোথ ইজ অলসো রেস্ট্রিক্টেড, ঠিক নয় কি? তাই তো, গ্রোথ কি রয়েছে, তার বৃদ্ধিও কোনো না কোনো আটকে রয়েছে। এবার যখন আমরা এদেরকে উপযুক্ত পরিবেশে, উপযুক্ত পরিবেশ মানে হচ্ছে উপযুক্ত আলো, উপযুক্ত অক্সিজেন, উপযুক্ত লাইক ফার্টাইল সয়েল, বা বলতে পারো যেখানে মাটি সম্পূর্ণরূপে মানে মাটি উর্বর, উর্বরতা যুক্ত মাটি, যেখানে সমস্ত রকম যে রিকোয়ারমেন্ট গুলি রয়েছে পরিপোষকের, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, যা চাই, সে সমস্ত জিনিসগুলো যখন উপস্থিত থাকবে, তখন আমরা জানি এই ভ্রূণটি তার সুপ্তাবস্থা থেকে বেরিয়ে সে নিজের অঙ্কুরোদ্গম করবে, তাই তো বৃষ্টি? তো যখন এদেরকে আমরা আলটিমেটলি ফেভারেবল কন্ডিশনে, লাইক সমস্ত অপটিমাম গ্রোথ কন্ডিশন গুলি যখন ফেভারেবল গ্রোথ কন্ডিশন গুলি যখন দেওয়া হয়, তখন আমরা জানি মুগ ডালটা কি হবে, মুগ ডালটি অঙ্কুরোদ্গম করবে, জার্মিনেটস, and it will form a new plant. তো এই ক্ষেত্রে আর এমব্রিওটা ইনট্যাক্ট থাকলো না, এমব্রিও ইজ নো মোর ইনট্যাক্ট, নো মোর ইনট্যাক্ট। তো এর কারণে এ তখন রেসপিরেশন, যেহেতু এখন নতুন উদ্ভিদ ভেঙে যাওয়ার পরে, তাহলে কি রেসপিরেশন খুবই দ্রুত হতে শুরু করবে, ঠিক আছে। এবার তাহলে বলো, বুঝা গেছে, তো এটা হচ্ছে পুরো হোল মুগ ডালের একটা সম্পূর্ণ মুগ ডালের কাহিনী। কিন্তু এটা ব্রোকেন মুগ ডাল কাহিনী বলো। ব্রোকেন মুগ ডাল মানে হচ্ছে মুগ ডালটা ভেঙে গেছে। এবার যদি মুগ ডালটা ভেঙে থাকে, তাহলে যেহেতু এমব্রিও এর মধ্যে, বলো এমব্রিও ইনট্যাক্ট নয়, তাই কি না? Sorry, আমি এখান থেকে এই জিনিসটা এখানে রাখছি। তো যখন একটা ব্রোকেন মুগ ডালের কথা বলছি বা ভাঙা মুগ ডালের কথা বলছি, সেই ভাঙা মুগ ডালের মধ্যে ভ্রূণটা কি সম্পূর্ণরূপে ইনট্যাক্ট নয়, মানে ভ্রূণটা একসঙ্গে যুক্ত নেই। তো ভ্রূণ যদি ইনট্যাক্ট না থাকে, তাহলে সে রেসপিরেশন করতে পারবে? পারবে না। সে কি গ্রোথ দেখাতে পারবে? পারবে না। তো এই সমস্ত জিনিসগুলো দেখাতে যেহেতু পারছে না, তাহলে আমরা এদেরকে কি বলবো, এদেরকে আমরা বলবো যে এরা হচ্ছে, এটা হচ্ছে নন লিভিং। আর যেহেতু হোল মুগ ডালের মধ্যে এমব্রিওটি ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, তো সে নিজের জার্মিনেট করতে পারে এবং রেসপিরেশন, গ্রোথ সবকিছু দেখাতে পারে, তো এটা হচ্ছে লিভিং। এটা প্যারামিটার বেসিসে, যেহেতু গ্রোথ, রেসপিরেশন, এই সমস্ত মেটাবলিক রিঅ্যাকশন গুলো হচ্ছে, তাহলে হোল মুগ ডাল বা সম্পূর্ণ মুগ ডালকে আমরা বলতে পারি যে এটা একটা সম্পূর্ণ মুগ ডাল, বা এটা একটা হচ্ছে জীবিত মুগ ডাল। আর ব্রোকেন বা অসম্পূর্ণ মুগ ডালকে আমরা কি বলতে পারি, যে সেটা হচ্ছে একটা মৃত, ঠিক আছে। Now the last question is, some of the properties of tissues are not constituents of its cells.
give three example to support this. এখানে বলছি যে টিস্যুর যে বৈশিষ্ট্যগুলি হয়, কলার যে বৈশিষ্ট্যগুলি হয়, সেগুলো হয়তো কোষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলি নেই, কিন্তু কলার মধ্যে সেরকম বৈশিষ্ট্যগুলি রয়েছে। তো এরকম তিনটি উদাহরণ দাও। কেন এরকমটি হয়? আমরা জানি যে এই যে বায়োলজিক্যাল অর্গানাইজেশন রয়েছে, এখানে কি হয়, যখন কোষগুলি একে অপরে, অনেকগুলি কোষ যখন একসঙ্গে থাকে, একই রকম কোষগুলি, তারা নিজেদের মধ্যে কিছু ইন্টারাক্ট করে, যার প্রভাবে অ্যাজ আ রেজাল্ট এদের ইন্টারাকশনের প্রভাবে কিছু ফিচার আসে, যেগুলি সেই টিস্যুর ফিচার হিসেবে দেখা যায়। সেই কলার মধ্যে সেগুলি গণ্য হয়। যেমন কি উদাহরণ দিচ্ছি, তুমি উদাহরণ দেখো, ব্লাড, এটা একটা কানেক্টিভ টিস্যু, রাইট? তাই তো? কানেক্টিভ টিস্যুগুলির মধ্যে কি কি এর মধ্যে কিছু সেল রয়েছে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তো এরা অ্যাজ আ হোল যদি দেখো, পুরো এই ব্লাডের কাজ কি? ব্লাডের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, অক্সিজেন সাপ্লাই করা, দেন রক্ত তঞ্চনে সাহায্য করা, তাই তো? তো এরকম তখন প্রত্যেকটা হয়তো সেল আলাদা আলাদা কাজ করছে, কিন্তু অ্যাজ আ হোল যখন আমি রক্তের কথা কাজ করছি, তখন রক্ত কি করছে? দেহের বিভিন্ন অংশগুলির মধ্যে গ্যাসের এবং পুষ্টির আদান প্রদানে সাহায্য করছে, রক্ত তঞ্চনে সাহায্য করছে, তাই তো? তাহলে বিভিন্ন পার্টের মধ্যে, তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলি অনাক্রমতায় সাহায্য করছে, বা আরবিসি অনাক্রমতায় সাহায্য করে না, কিন্তু এখন যদি রক্তের কথা বলি, রক্ত করছে। তাহলে এর যে কনস্টিটিউয়েন্ট গুলি রয়েছে, সেই কনস্টিটিউয়েন্টের ফিচার গুলি কারণে ব্লাডের মধ্যে তাহলে দেখা যায়। এটা একটা উদাহরণ হয়ে গেল। দেন একটা উদাহরণ হচ্ছে বোন। বোনের মধ্যে কি থাকে? অস্টিওসাইট। তুমি যদি অস্টিওসাইট দেখো, এক একটি অস্টিওসাইটের মধ্যে কি এরকম ফিচার রয়েছে যে অস্টিওসাইট গুলি মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে? পারে না। কিন্তু অস্টিওসাইট গুলি যখন একসঙ্গে মিলে একটা বোন তৈরি করে, হাড় তৈরি করে, তখন তারা মেকানিক্যাল সাপোর্ট দেখাতে পারে। তাহলে অ্যাজ আ হোল, লাইক এরা যখন একটা কলা হিসেবে গণ্য হচ্ছে, তখন এরা এই সমস্ত ফিচার গুলি দেখাচ্ছে। আরেকটা উদাহরণ দেখো, ড্রাই স্কিন। তাহলে ব্লাড একটা হয়ে গেল, বোন হয়ে গেল, দেন আসছি ড্রাই স্কিন, তাই তো? এখানে ব্লাডের ফাংশনটা কি ছিল? নিউট্রিয়েন্ট ট্রান্সফার, যেটা এর কোন রকম ব্লাড সেলের মধ্যে দেখতে পাওয়া যায় না, কিন্তু ব্লাড করে। এখানে ছিল মেকানিক্যাল সাপোর্ট, যেখানে বোনের সেলগুলো মানে অস্টিওসাইটটা সম্পূর্ণ করতে পারছে না, কিন্তু হাড় মেকানিক্যাল সাপোর্টে সাহায্য করে। ড্রাই স্কিনে বলো, ড্রাই স্কিনে কি রয়েছে? ড্রাই স্কিন এই যে টিস্যুটা রয়েছে, এটা মেড আপ অফ এপিথেলিয়াম, তাই তো? এপিথেলিয়াম দিয়ে তৈরি। এবার এপিথেলিয়াল কোষগুলো যদি দেখি, এপিথেলিয়াল কোষগুলো হচ্ছে যে এরা বিভিন্নভাবে আমাদেরকে প্রোটেকশন প্রদান করে, তাই তো? ফ্রম ডিফারেন্ট কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল স্ট্রেস। বাহ্যিক যে সমস্ত যান্ত্রিক বা রাসায়নিক যে পীড়নগুলি রয়েছে, সেগুলির বিরুদ্ধে আমাদেরকে সুরক্ষা প্রদান করে। কিন্তু লাইক এটা অ্যাজ এ হোল ড্রাই স্কিন প্রোভাইড করে। এক একটি এপিথেলিয়াল কোষকে যদি আমি রেখে দিই, তাহলে তার বিরুদ্ধে যদি আমি এখানে মেকানিক্যাল স্ট্রেস দিই, সেই এপিথেলিয়ামটি হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন এপিথেলিয়াম গুলি একসঙ্গে স্পিনের রূপে থাকে, বিভিন্ন লেয়ারে লেয়ারে, স্ট্রাটাম, কর্নিয়াম, বেসেল, এভাবে যখন স্তরে স্তরে সঞ্চিত হয়ে পুরো একটা কলা রূপে কাজ করে, তখন এরা আমাদেরকে মেকানিক্যাল স্ট্রেস বা কেমিক্যাল স্ট্রেসের হাত থেকে প্রোটেকশন করে। বুঝতে পারছি যে হয়তো সেই কোষটি এরকম কোনো ফিচার নেই, কোষটি নিজের মধ্যে হয়তো সেরকম কোনো নির্দিষ্ট সেই বৈশিষ্ট্যগুলি নেই, কিন্তু যখন কোষগুলি একসঙ্গে গঠিত হয়ে, একসঙ্গে সজ্জিত হয়ে যখন কলা তৈরি করে, তখন এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়। ঠিক আছে? তো এইভাবেই আমরা বলতে পারি যে টিস্যুগুলি তার কনস্টিটিউয়েন্ট সেলগুলি, সেলের বৈশিষ্ট্যগুলি, আবার সেলগুলি হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য দেখা, যেগুলি হয়তো তার, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, এদের হয়তো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সেরকম আলাদাভাবে নেই, কিন্তু যখন সেল অ্যাজ আ হোল কাজ করে, তখন সেল বিভিন্ন ধরনের কাজ রয়েছে। সেল, কিছু সেল হয়তো ট্রান্সপোর্টে হেল্প করছে, কিছু সেল দেখো সুরক্ষা প্রদান করছে, কিছু সেল এই করছে। তো এগুলো বায়োকোমলিকিউল গুলোর মধ্যে নেই, কিন্তু সেল করছে। আবার হয়তো অনেক টিস্যু দেখো, তুমি হার্টের মধ্যে বলো এপিথেলিয়াল টিস্যু রয়েছে, এপিথেলিয়াল টিস্যু কন্ট্যাক্ট করতে, তবে হার্টের মধ্যে কি থাকে? মাসকুলার টিস্যু রয়েছে, হার্টের মধ্যে কানেকটিভ টিস্যু রয়েছে, হার্টের মধ্যে নিউরাল টিস্যু রয়েছে, সবকিছু অ্যাজ আ হোল এরা সবাই মিলে রক্ত পাম্পে সাহায্য করছে। তো অর্গান হিসেবে তো আলাদা একটা কাজ। আবার পুরো অর্গান সিস্টেমটা যদি দেখো, অর্গান সিস্টেম রক্ত সংবহনের প্রক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণ করছে। তো প্রত্যেকটা স্তরে স্তরে যখন যায়, তো সেই সমস্ত তার লোয়ার লেভেলে যে সমস্ত যা নিয়ে সে তৈরি, সেগুলিকে মিলে তারা একটা নতুন ফাংশনিং করে। তো অ্যাজ আ হোল যখন প্রচুর কোষ মিলে একটা কলা তৈরি করবে, সেই কলার মধ্যে আবার নতুন নতুন কিছু ফাংশন চলে আসে, যেগুলো সে স্পেসিফিক এক একটি কোষ হয়তো করতে সক্ষম নয়। ঠিক আছে? দ্যাটস অল। এটা আই থিঙ্ক লাস্ট কোয়েশ্চেন ছিল। ঠিক আছে? আই হোপ বোঝা গেছে কোয়েশ্চেন গুলো। বেশি কিছু নেই, প্রথমে কিছু এমসিকিউ যেগুলো ছিল, সেগুলো নিট লেভেলের জন্য বেশি জরুরি, রাদার দেন পরে যেগুলো ছিল, সেগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে ইমপ্রুভ করার জন্য, বা তোমাদের যে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন গুলো যদি আসা থাকে, তাহলে সেগুলো ঠিক আছে। তো
Thank you, everyone.